2012 সালে গাদ্দাফিকে হত্যা করার পর লিবিয়ার বেনগাজি শহরে এক আনঅফিসিয়াল বেস অ্যানেক্সে আটকা পড়ে প্রায় 30 জন আমেরিকান সিআই এবং এক্স মেন সদস্যরা। শত শত লিবিয়ান বিদ্রোহীরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে মিসাইল, মর্টার শেল, গ্রেনেড দিয়ে তাদের উপরে আক্রমণ করে বসে। এমন আকস্মিক হামলার ফলে বেইজের সকল সদস্য এবং কর্মীরা আতঙ্কিত হয়ে যায়। তবে সেদিন সৌভাগ্যবশত 6 জন আমেরিকান সোলজার লিবিয়ান বিদ্রোহীদের চোখ ফাঁকি দিয়ে সেখানে চলে যায় তাদেরকে বাঁচানোর জন্য। এরপর লিবিয়ান বিদ্রোহীদের মুমু হামলার ফলে অ্যানেক্স বেজে থাকা সকল সদস্য এবং 6 জন আমেরিকান সোলজার দিশেহারায় পড়ে। যদিও আমেরিকান সোলজাররা তাদের ভয়ঙ্কর সব অস্ত্রের বিরুদ্ধে জীবনের সর্বোচ্চটা দিয়ে 13 থেকে 14 ঘন্টা ফাইট করেছিল, কিন্তু সোলজারদের শেষ পরিণতি কি হয়েছিল? তারা কি যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানে দাফন হতে হয়েছিল? হঠাৎ বিদ্রোহীরা অ্যানেক্স বেজে আক্রমণ করে কি উদ্ধার করতে চাইছে, বা তাদের হামলার কারণ কি, অথবা তাদেরকে কে পাঠিয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য পুরো মুভিটা দেখতে হবে। মুভিতে রয়েছে প্রচণ্ড লেভেলের ভায়োলেন্স, গোলাগুলি এবং কিছু ডেডলি সিন। বিশেষ করে যারা যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের জন্য এই মাস্টারপিস সিনেমা অবশ্যই দেখা উচিত। তো চলুন বাড়তি কথা না বলে সত্য ঘটনা অবলম্বনে 13 আওয়ার্স দ্য সিক্রেট সোলজার অফ বেঙ্গাজি মুভির এক্সপ্লানেশন শুরু করা যাক। সো সিনেমার শুরুতে কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল লিবিয়ায় বিদ্রোহীদের প্রচেষ্টায় দীর্ঘ 42 বছর পর ডিক্টেটর গাদ্দাফির পতন হলো। তাদের এই যাত্রাটা এতটাও সহজ ছিল না। ডিক্টেটর গাদ্দাফির পতনের জন্য দীর্ঘ 1 মাস যুদ্ধ করতে হয়েছে। কিন্তু সমস্যা হলো গাদ্দাফির পতনের পর বিভিন্ন বিদ্রোহী সংগঠন বা দলের মধ্যে ক্ষমতার জন্য তুমুল লেভেলের লড়াই চলতে থাকে। গাদ্দাফির অস্ত্রাগার থেকে বিভিন্ন দলের লোকেরা হেভিওয়েট মেশিন গান, গ্রেনেড, মর্টার শেল চুরি করে দেশে একটা উত্তাল পরিবেশ সৃষ্টি করে। মানে কার আগে কে দেশের সরকার আসনে বসবে সেটা নিয়ে নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়াকামড়ি। তাদের এই কামড়াকামড়ির ফলে পুরো লিবিয়াতে ম্যাসাকার তৈরি হওয়ার জন্য দেশের সকল অ্যাম্বাসি বা দূতাবাস বন্ধ হয়ে যায়। তবে শুধুমাত্র টেম্পোরারি ইউএস ডিপ্লোম্যাটিক আউটপোস্ট এবং সিআইয়ের বেস ক্যাম্প অ্যানেক্স রানিং ছিল। অ্যানেক্সকে প্রোটেকশন দিচ্ছিল প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টরস জিআরএস। জিআরএসের সদস্যদের দায়িত্ব ছিল উত্তর লিবিয়াতে বসবাসরত সকল মার্কিনী বা মার্কিন কূটনৈতিকদের নিরাপত্তা দেওয়া। শুধু মার্কিনী না, তাদেরকে যে কোম্পানি হায়ার করবে বা যারা হায়ার করবে তাদেরকে জিআরএস টিম নিরাপত্তা প্রদান করে থাকে। তো এই ছিল লিবিয়ার বর্তমান পরিস্থিতি। এবার সিনেমার মেইন কাহিনীতে প্রবেশ করা যাক। এখন লিবিয়ার বেনগাজি শহরে আমরা জ্যাককে দেখতে পাই, যিনি সুদূর আমেরিকা থেকে জিআরএস টিমে যোগ দিতে এসেছে। জ্যাককে রিসিভ করার জন্য তার প্রথম বন্ধু এবং জিআরএস টিমের কমান্ডার টাইরন হাজির। গাড়িতে করে যাওয়ার সময় জ্যাক টাইরনকে জিজ্ঞাসা করে আমাদের টিমে বর্তমানে কতজন সদস্য রয়েছে। টাইরন জানায় 3 জন এক্সমেন এবং একজন প্রাক্তন আর্মি রেঞ্জার রয়েছে, আর তুমি সহ টোটাল 6 জন। এরপর তারা গাড়ি নিয়ে কিছু দূর যেতেই টাইরন লক্ষ্য করে যে 8 জন বিদ্রোহী রাস্তা ব্লক করে গাড়ি তল্লাশি করছে। সে তখনই অ্যানেক্সকে বিষয়টা ইনফর্ম করে দেয়। টাইরন জানায় আমাদের গাড়ি সহ সকল গাড়িকে আটকে দেওয়া হয়েছে। 8 জন বিদ্রোহী হাতে AK-47 নিয়ে তল্লাশি চালাচ্ছে। অ্যানেক্স থেকে রোন বলে তোমরা যেখানে আছো সেখানে থাকো, কিছুক্ষণের মধ্যে মিত্রবাহিনী FEV7 গিয়ে তোমাদেরকে উদ্ধার করবে। টাইরন বলে তাদের হাতে বেশি সময় নেই, যখন তখন বিদ্রোহীরা তাদের কাছে চলে আসবে, তুমি এখনই জিআরএস টিমকে এখানে পাঠিয়ে দাও। এবার অ্যানেক্সের চিফ বব জানায় তোমরা যেখানে আছো FEV7 না আসা পর্যন্ত সেখানে থাকো, অথবা গাড়ি রেখে সেখান থেকে কেটে পড়ো। এই দুটো অপশন ছাড়া আমি কোনোভাবেই জিআরএস টিমকে সেখানে পাঠাতে পারবো না। টাইরন রেগে গিয়ে জানায় ঠিক আছে, পাঠাতে হবে না, আমি এখন জিম্বাবুয়েতে যেটা করেছিলাম সেটাই আবার করব। কিছুক্ষণ বাদে বিদ্রোহী দলের লিডার এসে তাদের ইন্সপেকশন বা সার্চ করার জন্য গাড়ি থেকে নামতে বলে, কিন্তু টাইরন এবং জ্যাক কোনোভাবেই গাড়ি থেকে নামতে রাজি না। এবার বিদ্রোহী দল তাদেরকে শুট করার আগে টাইরন এবং জ্যাক নিজেদের বন্দুক বের করে লিডারকে জানায় উপর দিকে তাকিয়ে দেখ, ড্রোন দিয়ে আমাদের এবং তোদের উপরে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। যদি আমাদের কিছু হয় তাহলে তোদের সবাইকে, পরিবার এবং বাচ্চা সহ এয়ার স্ট্রাইক করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। ভালো চাষ তো আমাদেরকে ছেড়ে দে। টাইরনের হুমকি শুনে বিদ্রোহীদের লিডার ভয় পেয়ে যায়। সে আশেপাশে তাকিয়ে ভাবতে থাকে যদি সে তাদেরকে মেরে ফেলে তাহলে তার সাথে সাথে এখানকার সকল বিদ্রোহীকে মরতে হবে। অতএব সবার কথা চিন্তা করে টাইরন থেকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে চলে যাওয়ার সময় জ্যাক জিজ্ঞাসা করে আসলে কি আমাদেরকে সাহায্য করার জন্য এয়ার সাপোর্ট এসেছিল। টাইরন জানায় আর না, আমি তো তাদেরকে ভয় দেখাচ্ছিলাম, তারা তো না বুঝে ভয় পেয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এরপর তারা দুজন গাড়ি নিয়ে অ্যানেক্সে চলে এসে চিপকে জানায় আজকে আপনি যেটা করেছেন সেটা একদমই ঠিক হয়নি। যখন আমাদের সাহায্য প্রয়োজন তখন আপনার উচিত ছিল কিছু জিআরএস-এর সৈন্য পাঠানো, কিন্তু আপনি সেটা না করে হাত গুটিয়ে FEV7 জন্য বসেছিলেন। FEV7 হচ্ছে লিবিয়ার মিত্র বাহিনী, মানে এই দলের সদস্যরা বিভিন্ন সংগঠনের সাথে সমঝোতা করে প্রবলেম সলভ করে। চিফ জানায় আমরা এই দেশের গেস্ট, আমাদের মতো স্পাইদের কাজ হচ্ছে মানুষকে ঝামেলা থেকে সুরক্ষা দেওয়া, নিজেদেরকে ঝামেলায় জড়ানো না। আশা করছি এরপর থেকে তোমাদের নতুন করে দায়িত্ব বুঝাতে হবে না, বুঝতে পেরেছ। এবার জ্যাক রুমে গিয়ে টিমের বাকি মেম্বারদের সাথে মিট করে। তাদের টিমে রয়েছে 3 জন এক্সমেন, ওজে, টিক, ট্যান্টো এবং রিটায়ার্ড আর্মি বুন। বুন হচ্ছে দক্ষ হেডশট স্ন্যাপারিস্ট, মানে তার নিশানায় মিস হওয়ার চান্স খুবই কম, আর টিমের প্রত্যেকে বিভিন্ন কাজে পারদর্শী। অ্যাকচুয়ালি জিআরএস টিমে তাদেরকে নেওয়া হয় যাদের কোনো একটা কাজে স্পেশাল এক্সপিরিয়েন্স রয়েছে বা কোনো বিশেষ কাজে পারদর্শী।
এবার টিক জ্যাককে অ্যানেক্সের পুরো বিল্ডিংটা ঘুরে দেখায়, যেখানে আমরা জানতে পারি যে এই জায়গাটা একজন লিবিয়ান নেতার ছিল, কিন্তু রিভলিউশন বা সরকার পরিবর্তনের জন্য এই জায়গাটা সিআইয়ের কাছে লিজ দিয়ে পালিয়েছে। তাদের এখানে মোট ABCD নামে 4টি কম্পার্টমেন্ট রয়েছে। কম্পার্টমেন্টের শেষ প্রান্তে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখান থেকে বিদ্রোহীদের উপরে নজর রাখা হয়। এই জায়গাটাকে জম্বিল্যান্ড বলা হয়। জম্বিল্যান্ড বলার কারণ হচ্ছে জায়গাটা বিদ্রোহীদের দখলে এবং মাঝে মাঝে এখান থেকে অ্যানেক্সে আক্রমণ করার জন্য আসলে তাদেরকে শুট করা হয়। এরপর তাদের ডেড বডি সেখানে দিনের পর দিন পরে থেকে পচে যায়, এই জন্য স্থানটাকে জম্বিল্যান্ড হিসেবে বলা হয় বা জম্বিল্যান্ড হিসেবে পরিচিত। এবার চিফ জ্যাককে একটা নতুন মিশনের দায়িত্ব দেয়। জ্যাকের কাজ ছিল জিলিয়ান নামক একটি মেয়ের হাজবেন্ড সেজে লিবিয়ান বিখ্যাত তেল ব্যবসায়ী ফরিদের সাথে এক্সপার্ট মালের ডিল করা। যেহেতু এই কাজটা কঠিন ছিল, যখন তখন বিদ্রোহীরা আক্রমণ করতে পারে, তার জন্য টিমের বাকি সৈন্যরা তাদেরকে ব্যাকআপ দিবে। যথারীতি জিলানি এবং জ্যাক ইতালিয়ান একটা রেস্টুরেন্টে গিয়ে তাদের ডিল ব্যাপারে কথা বলছিল। টিমের বাকি সৈন্যরা দূর থেকে তাদের উপর নজর রাখছে। এ সময় টাইরন গাড়ি থেকে লক্ষ্য করে যে দুজন বিদ্রোহী তাদের উপর নজর রাখছে বা কিছুক্ষণ পর পর চোখ বুলাচ্ছে। সে আবার গাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়। টাইরন আবার বুঝতে পারে মার্কেটে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, যখন তখন তাদের উপরে বিদ্রোহীদের অতর্কিত হামলা হতে পারে। বিপদ আজ করতে পেরে টাইরন সবাইকে কাপজাপ করে গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আবার বিদ্রোহীদের দুইটা সবুজ গাড়ি এসে তাদেরকে পিছন থেকে ফলো করতে শুরু করে। টাইরন জ্যাককে জানায় বন্দুক রেডি রাখো, যখন তখন পিছনে শুট করা লাগতে পারে। জিলিয়ান বলে অ্যাটাক করার প্রয়োজন নেই, তুমি ওকে ধাঁধা দিয়ে পিছনে ফেলে দাও। এমনিতে চিফ বলেছে আমরা যেন নতুন করে কোনো ঝামেলায় না জড়াই, আমাদের কাজ হচ্ছে মানুষকে সুরক্ষা দেওয়া। যথারীতি টাইরন বিদ্রোহীদেরকে ইশারা দিয়ে তাদেরকে ফলো করতে নিষেধ করছিল, কিন্তু বিদ্রোহীদের থামার কোনো নামই নেই। তারা উঠে পড়ে লেগেছে টাইরনদের গাড়িকে ধরার জন্য। এবার টাইরন ক্যালমা দেখিয়ে বিদ্রোহীদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর এই যাত্রায় তারা নিরাপদে অফিসে পৌঁছায়। এরপর সিন চলে আসে 5 মাস পর, যেখানে আমরা লক্ষ্য করেছি জিএস টিমের সবাই গ্লেন ডোহার্টির সাথে ভিডিও কলে কথা বলছে। গ্লেন ডোহার্টি বর্তমানে ট্রিপলি অ্যাম্বাসিতে রয়েছে, যেটা লিবিয়ার দ্বিতীয় এবং শেষ অ্যাম্বাসি। গ্লেন জানায় আগামী সোমবার ট্রিপলি থেকে অ্যাম্বাসেডর ক্রিস স্টিভেন যাচ্ছে লিবিয়ার মানুষের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। তোমাদের জিএস টিমের কাজ হচ্ছে তাকে সিকিউরিটি দিয়ে জীবন রক্ষা করা। জ্যাকরা জানায় ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অ্যাম্বাসেডর ক্রিসকে সেফ রাখবো। পরদিন টাইরনরা ইউএস ডিপ্লোম্যাটিক আউটপোস্ট বা ইউএস অ্যাম্বাসিতে চলে যায় চেকিং করার জন্য যে সেখানে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। সেখানে গিয়ে তাদের সাথে স্কট ডেভ এবং অ্যালেকের সাথে পরিচয় হয়। টাইরন তাদেরকে জিজ্ঞাসা করে অ্যাম্বাসেডর ক্রিসের জন্য কী ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যদি কোনো বিদ্রোহী হামলা করে বসে তাহলে কিভাবে তোমরা ক্রিসকে সেফ রাখবে বা সেভ করবে। স্কট জানায় আমাদের বিল্ডিং চারিদিকে গান সেট আপ করা আছে, যদি বিদ্রোহীরা ভিতরে আসতে চায় তবুও তারা পারবে না, গুলির আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে। আর ক্রিসের জন্য একটা বিশেষ রুম তৈরি করা হয়েছে যেটা বুলেট প্রুফ। টাইরন জানায় তোমাদের এখানে যথেষ্ট এক্সপার্ট নিরাপত্তা গার্ড নেই, তোমাদের উচিত ছিল ক্রিসের নিরাপত্তা জোরদার করার জন্য কিছু মেইন নিয়োগ দেওয়া, কিন্তু তোমরা সেটা না করে কিছু লোকাল মানুষকে দিয়ে অ্যাম্বাসি পাহারা দিচ্ছ। ড্যাব জানায় এটা হচ্ছে টেম্পোরারি অ্যাম্বাসেডর, পার্মানেন্ট না। আপাতত আমাদের যে সৈন্য সামন্ত রয়েছে তাই দিয়ে ক্রিসকে সেভ দেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে তোমাদের প্যারানোর কোনো প্রয়োজন নেই। টাইরনরা বুঝতে পারে অ্যাম্বাসেডর ক্রিস এখানে যথেষ্ট নিরাপদ থাকতে পারবে না, তাদেরকে এক্সট্রা কিছু একটা করতে হবে। ব্যাক আসার সময় টাইরন বলে আসে যদি তোমাদের কোনো বিপদ হয় তাহলে আমাদেরকে ফোন করে জানিও, আমরা তোমাদেরকে সাহায্য করব। এরপর চলে আসে সেই 2012 সালে সেপ্টেম্বরের 10 তারিখ সোমবার, যেখানে আমরা লক্ষ্য করি যে জ্যাক আমালের সঙ্গে একটা অচেনা জায়গাতে গিয়েছে কিছু অস্ত্র কেনার জন্য। যেহেতু আজকে অ্যাম্বাসেডর ক্রিস আসবে, তাকে ফুল সিকিউরিটি দেওয়ার জন্য হেভিওয়েট ওয়েপনের প্রয়োজন হবে। জ্যাকরা মূলত লোকাল মাফিয়াদের কাছ থেকে অস্ত্র কিনবে এবং আমাল দালাল বা ট্রান্সপোর্টার হিসেবে সাহায্য করছে। যেহেতু মাফিয়ারা খুবই ডেঞ্জারাস হয়ে থাকে, যখন তখন তারা ছোট বিষয়কে কেন্দ্র করে শুট করতে পারে, তার জন্য দূর থেকে জিএস টিমের বাকি সদস্যরা গান নিয়ে প্রস্তুত। আর সবার চেয়ে একটু দূরে বোন তার স্ন্যাপার নিশানা করে রেখেছে। যদি মাফিয়ারা অস্ত্র বিক্রির সময় কোন প্রকার ঘাড়তারামি করে তাহলে তাদের প্রত্যেকটাকে হেডশট দেওয়া হবে, কিন্তু সৌভাগ্যবশত মাফিয়ারা কোনো ঝামেলা না করে তাদেরকে অস্ত্র দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে অ্যানেক্সে অ্যাম্বাসেডর ক্রিস এসে সবার উদ্দেশ্যে একটা ছোট ভাষণ রাখে, যেখানে সে সবাইকে জানায় আমাদের দায়িত্ব হচ্ছে লিবিয়ার উত্তাল পরিস্থিতি শান্ত করা এবং প্রত্যেকটা মানুষ যেভাবে নিরাপদ থাকবে সেই কাজ করা। এরপর সে চলে যায় শহরের মেয়রের সঙ্গে মিট করার জন্য, আর তাকে পিছনে থেকে ব্যাকআপ দিচ্ছে জিআরএস টিম। ক্রিস মেয়রের সাথে মিট করে যখন লিবিয়ার মানুষদেরকে ভাষণ দিচ্ছিল, তখন জ্যাক লক্ষ্য করে যে হুট করে এক সাংবাদিক সেখানে চলে এসেছে। এই বিষয়টা জ্যাকের একদমই পছন্দ হয় না, কারণ এদের মধ্যে সাংবাদিক বেশি গুপ্তচরও থাকতে পারে যে ক্রিসকে মারতে চায়। তো যাই হোক, ক্রিসের ভাষণ দেওয়া শেষ হলে তাকে টেম্পোরারি অ্যাম্বাসিতে পৌঁছে দিয়ে টাইরনের অফিসে ব্যাক করে। এরপর চলে আসে 2012 সালে সেপ্টেম্বরের 11 তারিখ মঙ্গলবার সকাল 7টার দিকে। ক্রিস যখন বাইরে বসে ডায়েরি লিখছিল, তখন সে লক্ষ্য করে যে একজন গার্ড তাদের বিল্ডিংয়ে ছবি তুলছে। বিষয়টা তার কাছে সন্দেহজনক মনে হলে আরেকজন গার্ডকে পাঠিয়ে দেওয়া হয় তার সঙ্গে কথা বলার জন্য। দুপুরের দিকে গেটের বাইরে অ্যাম্বাসি পাহারায় থাকা লোকাল গার্ডরা বিদ্যুতের সাথে হাত মিলিয়ে ধামাকাদার কিছু একটা করার প্ল্যান করছে, কিন্তু তারা ঠিক কি করতে চাইছে। আর তাদের অপরদিকে জম্বিল্যান্ডে কিছু বিদ্রোহীদের লক্ষ্য করা যায় যারা দূর থেকে অ্যাম্বাসিতে নজর রাখছে।
বিকেল 6টার দিকে অ্যানেক্সে জিআরএস টিমের সকল মেম্বারকে দেখানো হয় যারা তাদের পরিবারের সাথে হাসি মুখে ভাব বিনিময় করছে। জ্যাক জানতে পারে সে আবারও একটি মেয়ের বাবা হতে চলেছে, যদিও তার স্ত্রী এমা অতটা খুশি না। ওজ, বুন, ট্যান্টো, টিক সবারই পরিবার রয়েছে। তারা তাদের পরিবারকে জানায় 2 সপ্তাহ পরে তারা বাড়ি ফিরে যাবে। অন্যদিকে অ্যাম্বাসেডর কাকে যেন বলছে তার কাছে এই জায়গাটা একদমই নিরাপদ মনে হচ্ছে না। সে খুব শীঘ্রই এখান থেকে ফ্লাইটে করে সেফ জায়গায় চলে যাবে। এরপর বেলা গড়িয়ে রাত নেমে আসলে অ্যাম্বাসি বা কম্পার্টমেন্টের পরিস্থিতি গরম হয়ে ওঠে। অর্থাৎ 40 থেকে 50 জন বিদ্রোহী আরপিজি গ্রেনেড লঞ্চার এবং M4A1 রাইফেল নিয়ে কম্পার্টমেন্টের বাইরে এসেছে ক্রিসকে হত্যা করার জন্য। বিদ্রোহীরা প্রথমে মেইন গেট দিয়ে ঢুকিয়ে আরপিজি লঞ্চার এবং রাইফেল দিয়ে অ্যাটাক করে বসে। এই ঘটনায় লোকাল গার্ডগুলো পাগলা কুকুরের মতো সেখান থেকে পালিয়ে যায়। যদিও এক হিসেবে তাদের পালানোটা যৌক্তিক ছিল, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মরব কেন, আমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া, জীবন দেওয়া না। এদিকে স্কট, ডেভ এবং ক্রিস বাইরে এসে লক্ষ্য করে যে এতক্ষণে যা হবার হয়ে গেছে, তাদের পালানোর কোনো পথ নেই। কারণ এই কম্পার্টমেন্ট থেকে বের হওয়ার জন্য একটা গেটই ছিল যেটা বর্তমানে বিদ্রোহীদের দখলে। এখন স্কট ক্রিসকে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সেফ রুমে নিয়ে যায় যেন তার কোনো প্রকার ক্ষতি না হয়। এরপর অ্যানেক্সে ফোন দিয়ে জিআরএস টিমের কাছে সাহায্য চায়। অ্যানেক্সকে জানানো হয় 10 মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে পৌঁছে যাবে, ততক্ষণ তোমরা ক্রিসকে সেফ রাখো। জ্যাক তার শেষ এম্বাসি ট্রিপলি, যেটা তাদের থেকে 400 মাইল দূরে, সেখানে ফোন দিয়ে তাদেরকে সাহায্য করতে বলে। কিন্তু তারা অনেক বেশি দূরে হওয়ার জন্য আপাতত কোনো প্রকার সাহায্য করতে পারছে না। এদিকে অ্যানেক্সের চিফ বব টাইরনকে জানায় তোমাদের দায়িত্ব না ক্রিসকে বাঁচানো, তাকে বাঁচানোর জন্য তার বডিগার্ড রয়েছে। আমরা মিত্রবাহিনী ফেব 7-এর সাথে যোগাযোগের চেষ্টা করছি, তারাই এই ঝামেলার সমাধান করবে। কিন্তু টাইরন জানায় মিত্রবাহিনী আসার আগে হয়তোবা ক্রিসকে মারা হবে। অতএব চিফের কথা অমান্য করে টাইরন, জ্যাক, ওজ, বুন, ট্যান্টো এবং টিক বেরিয়ে পড়ে অ্যাম্বাসিডর ক্রিসকে বাঁচানোর জন্য। যদিও চিফ তাদেরকে কোনোভাবে পারমিশন দিতে রাজি না। চিফ আসার সময় তাদেরকে বলে দেয় যদি এই ঘটনায় তোমাদের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কোনো প্রকার দায়ভার নিতে পারবো না। অন্যদিকে বিদ্রোহীরা কম্পার্টমেন্টের ভিতরে এসে কি যে রুমে ছিল সেখানে শুট করতে শুরু করে, কিন্তু রুমটা বুলেট প্রুফ হওয়ার জন্য তারা কোনোভাবে রুমের লক ভাঙতে পারছিল না। রুমের ভিতরে থেকে স্কটার ক্রিস লক খুলছে না দেখে কিছুটা শান্তি অনুভব করে, যাক এবার বাঁচা গেল। এখন বিদ্রোহীরা কিছু একটা ভেবে সেখান থেকে বাইরে চলে যায়। ক্রিসরা ভেবে নিয়েছিল যাক এবার তাহলে বিপদ থেকে বাঁচা গেল, কিন্তু না, তাদেরকে অবাক করে দিয়ে বিদ্রোহীরা বাইরে থেকে ডিজেল এনে রুমের চারিদিকে ছিটানো শুরু করে। মানে এবার তারা আগুন দিয়ে বুলেট প্রুফ রুমের ভিতরে থাকা সকলকে জীবন্ত পুড়িয়ে মারবে। যথারীতি বিদ্রোহীরা রুমের ভিতরে আগুন লাগিয়ে দিলে ক্রিস এবং স্কট ধোয়ার কারণে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর বিদ্রোহীরা কম্পার্টমেন্টের বাইরে উল্লাস করতে করতে নিজেদের বাড়ি ফিরে যায়। এদিকে টাইরন যখন কম্পার্টমেন্টের দিকে আসছিল তখন সামনে থেকে কিছু ফেব 7 মিত্রবাহিনীর লোক তাদেরকে গাড়ি থামাতে বলে। ঠিক জানায় এদের গায়ে তো কোনো ইউনিফর্ম নেই, তাহলে আমরা কিভাবে বুঝবো তারা মিত্রবাহিনীর লোক। টাইরন কোনো উপায় না দেখে আমালকে পাঠিয়ে দেয় তাদের সঙ্গে কথা বলার জন্য। এবার আমাল তাদের কাছে গিয়ে যখন কথা বলতে যাবে ঠিক তখনই বিদ্যুতের গাড়ি এসে তাদের সবাইকে এক একে পাখির মতো গুলি করতে শুরু করে। আমাল কোনো রকমের প্রাণ বাঁচিয়ে গাড়িতে উঠে পড়লে টাইরন কোনো রকমের গাড়ি চালিয়ে সেখান থেকে কেটে পড়ে। এবার তার কিছু দূর যাওয়ার পর টাইরনরা দুইটা টিমে বিভক্ত হয়ে কম্পাউন্ডের গেটের কাছে চলে আসে। এক দল কম্পাউন্ডের ব্যাক সাইড দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং অপর দল সামনের দরজা দিয়ে। সামনের দরজার সামনে অনেকগুলো বিদ্রোহী থাকার জন্য টিকরা ভিতরে প্রবেশ করতে পারছিল না, যার জন্য সে ওসকে জানায় সামনে যে গাড়িটাতে মেশিন গান লাগানো রয়েছে সেটা ধ্বংস করতে না পারলে আমরা কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারবো না, তুমি যে করে হোক সামনে গাড়িটাকে উড়িয়ে দাও। তার কথা শুনে ওস নিজের M4A1 অ্যাসাল্ট রাইফেল দিয়ে লাগাতার গুলি বর্ষণ শুরু করলে সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় এবং এই ঘটনায় বাকি বিদ্রোহীরা সেখান থেকে পালিয়ে যায়। সময় 10:30। জিআরএস টিমের সবাই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দেখতে পায় যে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিদ্রোহীরা মিসাইল আরপিজি দিয়ে পুরো জায়গাটা তছনছ করে দিয়েছে। এই আগুনের মাঝে টাইরন লক্ষ্য করে যে স্কট প্রচন্ড আহত হয়ে মাটিতে পড়ে আছে। তাকে উপরে তুলে অ্যাম্বাসেডর ক্রিসের কথা জিজ্ঞাসা করা হলে সে জানায় আমি জানি না সে এখন জীবিত আছে নাকি মারা গিয়েছে। রুমে আগুন লাগার জন্য আমরা একে অপর থেকে আলাদা হয়ে পালিয়েছিলাম, এখন ক্রিস কোথায় রয়েছে সেটা আমার জানা নেই। তার কথা শুনে টাইরন এবং জ্যাক ভিতরে চলে যায় অ্যাম্বাসেডর ক্রিসকে খুঁজে বের করার জন্য, কিন্তু ভিতরে এত বেশি পরিমাণ আগুনের উত্তাপ ছিল যে সেখানে প্রবেশ করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। অন্যদিকে ট্যান্টো আর বুন কম্পাউন্ডের ব্যাক সাইড দিয়ে যখন ভিতরে প্রবেশ করছিল তখন তারা লক্ষ্য করে যে বেশ কিছু বিদ্রোহী সেখানে জমায়েত হচ্ছে। বিদ্রোহীরা তাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সেখানে চিবিয়ে খেয়ে ফেলবে। ট্যান্টোর সাথে দুজন গার্ড ছিল, তাদেরকে সে জিজ্ঞাসা করে এরা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। গার্ডগুলো জানায় এরা খুবই খারাপ মানুষ, যখন তখন আপনাদের উপরে অ্যাটাক করতে পারে। ট্যান্টো তাদেরকে জানায় তোমরা এখানে পাহাড়ে থাকো, আমরা ভিতরে যাচ্ছি, যদি কোনোভাবে খারাপ মানুষ বা বিদ্রোহীরা ভিতরে প্রবেশের চেষ্টা করে তাহলে তাদের সবাইকে উড়িয়ে দিবে। অন্যদিকে জ্যাক এবং টাইরন অ্যাম্বাসেডরকে খুঁজতে গিয়ে আগুনের উত্তাপের জন্য তারাই অসুস্থ হয়ে পড়ে। জ্যাক তাকে বলে আমাদের উচিত বাইরে চলে যাওয়া, আর চারিপাশে এত বেশি পরিমাণ আগুন জ্বলছে যে এখানে বেঁচে থাকাটাই দুরূহ ব্যাপার। তারা যখন বাইরে আসছিল তখন তারা বিল্ডিং এর ভিতরে স্মিথকে খুঁজে পেয়ে তাকে বাইরে নিয়ে আসে। স্মিথকে দেখে স্কট জানায় আমরা 3 জন একসঙ্গে ছিলাম। স্মিথ যেহেতু মারা গেছে সেই হিসেবে ক্রিস ভিতরে জীবিত অথবা মৃত থাকার কথা। টাইরন জানায় আমাদের হাতে সময়
সামনে থেকে বিদ্রোহীরা একের পর এক আরপিজি থেকে মিসাইল লঞ্চ করে যাচ্ছে, থামার কোনো নামই নেই। মানে তারা পুরো দমে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। তারা অ্যাম্বাস থেকে না উড়িয়ে কোথাও যাচ্ছে না। এদিকে এসকট বাম দিকে না গিয়ে ডান দিকে যেতে শুরু করে। পাশে থেকে ডেভ জানায় টাইরন আমাদেরকে ডান দিকে নয় বাম দিকে যেতে বলেছে। কিন্তু এসকট চোখে এবং মাথায় আঘাত পাওয়ার জন্য এবং চারিদিকে প্রচন্ড শব্দ থাকার জন্য ডান না বাম সেটা ঠিকভাবে শুনতে পায়নি। এখন কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে অস্ত্রতে কিছু আগন্তুক চলে আসে। ডেবরা আসলে বুঝতে পারছিল না এরা কি শত্রু বাহিনী নাকি মিত্র বাহিনী। সামনের লোকগুলো তাদেরকে গাড়ি থেকে বাইরে আসতে বললে এসকটের সন্দেহ হয়। তখনই আবার সামনের লোকগুলো তাদের গাড়িতে শুট করতে শুরু করলে এসকটরা বুঝতে পারে এরা কোনো মিত্র বাহিনী না, মূলত এরা হচ্ছে বিদ্রোহী জনগোষ্ঠী। বিপদ আজ করতে পেরে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের পিছিয়ে পিছিয়ে বিদ্রোহীদের 3টা গাড়ি ফলো করে এসকটদেরকে মারার জন্য লাগাতার বৃষ্টির মতো গুলি করছিল। কিন্তু তাদের গাড়িটা বুলেট প্রুফ হওয়ার জন্য তারা সৌভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে যায়। অন্যদিকে টাইরন সবাইকে নিয়ে গাড়িতে করে অ্যানেক্সে যাওয়ার জন্য রেডি হয়, কারণ ততক্ষণে তারা বুঝে গিয়েছে বর্তমানে অ্যাম্বাসিতে থাকা মানে মৃত্যুকে ইনভাইট করা। তাদের কাছে যে পরিমাণ অস্ত্র আর সৈন্য রয়েছে সেটা দিয়ে কখনোই বিদ্রোহীদের মোকাবেলা করা পসিবল না, যার জন্য তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গাড়িতে করে অ্যানেক্সে চলে আসে। এদিকে বিদ্রোহী দলের গাড়িগুলো এসকটদের উপরে একের পর এক মিসাইল এবং বন্দুক থেকে শুট করেই যাচ্ছে। এসকট উপরন্তু কোনো উপায় না পেয়ে তাদের গাড়িগুলোকে কোনো রকমের ধাঁধা দিয়ে তারাও অ্যানেক্সে চলে আসে। গাড়ি থেকে নেমে বুন ডেভকে জানায় আমরা বিল্ডিং ডি থেকে আউটসাইডে ব্যাকআপ দিব। যথারীতি তারা তাদের পজিশনে চলে যায়। সময় 11:40। পাশে থেকে চিপ টাইরনকে জানায় তুমি যেটা করতে যাচ্ছ সেটা একদমই ঠিক হচ্ছে না, তোমাদের জন্য জিএস টিমের বাকি সবার জীবন বিপদের সম্মুখীন। এখন আমরা সবাই অ্যানেক্স থেকে পালিয়ে এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে চলে যাব, তোমার টিমকেও তৈরি হতে বলো। টাইরন জানায় আমি আপনার কথা মানতে বাধ্য নই, আপনার ইচ্ছে হলে সকলকে নিয়ে পালিয়ে যান, কিন্তু আমরা যাচ্ছি না। টাইরন চলে গেলে চিপ টিমের বাকি সবাইকে জানায় ওদেরকে ছেড়ে দাও, আমরা আগে নিজেদের বাঁচাই, তারপরে তাদের কথা ভাবা যাবে। প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যানেক্সে যে সকল ডকুমেন্ট নেওয়া সম্ভব সেগুলো নাও, আর যেগুলো নিতে পারবে না সেগুলো নষ্ট করে দাও। তোমাদের সকলের হাতে মাত্র 10 মিনিট সময় রয়েছে, এর মধ্যে সকল কাজ শেষ করো, তারপরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হব। অন্যদিকে 400 মাইল দূর ট্রিপলি থেকে এক জ্যাক সৈন্য আসছে টাইরনদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি তাদের কাছে আগেই সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু ইন্টারনাল সমস্যার জন্য তারা আসতে পারেনি। বর্তমানে তারা প্লেনে করে অ্যানেক্সের দিকে আসছে। সময় রাত 12:09। জিআরএস টিমের সাহসী সৈন্যরা আরপিজি, মিসাইল, গ্রেনেড, M4A1 অ্যাসাল্ট রাইফেল নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তারা সবাই বুঝে গিয়েছে এখন আর পিছনে ফেরার কোনো অপশন নেই, যে ক্যাউস একবার তৈরি হয়েছে সেটা শেষ না করা পর্যন্ত শান্তি আসবে না। টিমের সদস্য যেহেতু কম, তার জন্য টাইরন তাদের সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেয় কে কোন অ্যাপার্টমেন্ট থেকে কাভার দিবে। টাইরন বিল্ডিং সি এর দায়িত্বে থাকবে, জ্যাক আর টিক বিল্ডিং ডি, বিল্ডিং এ থাকবে ট্যান্টো এবং বুন, সর্বশেষ বিল্ডিং বি এর দায়িত্বে থাকবে ডেভ এবং তার সৈন্যরা যারা অ্যাম্বাসি থেকে এসেছে। ওদের দায়িত্ব হচ্ছে টাওয়ার 1 এ অবস্থান করে জম্বিল্যান্ডের উপরে নজর রাখা। অতএব সবাই কোনো প্রকার ডিলে না করে নিজেদের অবস্থানে চলে যায়। প্রত্যেকটা মেম্বারদের চোখে মুখে একরাশ ভয়, কোনো এক অজানা আতঙ্ক তাদেরকে কুড়ে করে খাচ্ছে। না জানি কখন কিভাবে বিদ্রোহীরা তাদেরকে আক্রমণ করে বসে। তারা কি আদৌ বিদ্রোহীদের মোকাবেলা করতে পারবে নাকি খুবই বাজেভাবে তাদেরকে মরতে হবে। সবাই নিজেদের M4A1 অ্যাসাল্ট রাইফেল এবং মাথায় নাইট ভিশন গ্লাস লাগিয়ে কম্পার্টমেন্টের চারিদিকে নজর রাখছে। এরপর সে মাহেন্দ্রক্ষণ চলে আসে, যেখানে আমরা লক্ষ্য করি যে অ্যানেক্সের কম্পার্টমেন্টের সামনে দিয়ে এক যা গাড়ি যাচ্ছে। ট্যান্টো এই বিষয়টা সবাইকে জানিয়ে দেয় কি হচ্ছে এসব। এই সময় আবার গাড়িগুলোকে দেখে পাহাড়ে থাকা লিভিয়ান গার্ডগুলো সেখান থেকে কেটে পড়ে, মানে বিপদের প্রবল সম্ভাবনা বেড়ে গিয়েছে। ট্যান্টো বুঝতে পারছিল না যে গার্ডগুলো কি করে জানলো এখন হামলা হবে, নিশ্চয়ই গার্ডরাও এর সাথে জড়িত। বিল্ডিং এর সকল লাইট অফ করে দেওয়া হয় যেন বিদ্রোহীরা কিছুটা ঘাবড়ে যায়। এমন উত্তাল পরিবেশের মধ্যে এক চাচা মনের সুখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা ফুটবল খেলা দেখছিল, যেখানে জার্মানি ব্রাজিলকে প্রথমবারের মতো 7-আপে পৌঁছতে দেয়। চাচা মনে হয় জার্মানির ফ্যান ছিল, যার জন্য যুদ্ধের মধ্যে বসে ব্রাজিলের বাস খাওয়া দেখছে। উপরে থেকে টিক বল চাচা বুঝছি আপনি জার্মানির ফ্যান, এখন ঘুমিয়ে যান, না হলে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক, সময় 12:17। ওজ লক্ষ্য করে যে জম্বিল্যান্ডে ধীরে ধীরে বিদ্রোহীদের জমায়েত হচ্ছে। সম্ভবত তারা জম্বিল্যান্ড থেকে অ্যাটাকে যাবে। এই সময় বিল্ডিং এ থেকে জানানো হয় পার্কিং লটেও বিদ্রোহীদের আনাগোনা বাড়ছে, মনে হচ্ছে তারা আমাদের সঙ্গে চোর পুলিশ খেলবে। কম্পার্টমেন্টের ভিতরে চিফ এবং টিমের বাকি মেম্বাররা এখন অবস্থান করছে, মানে তারা পালানোর সুযোগই পায়নি। চিফ ড্রোনের মাধ্যমে টাইরনদের ইনস্ট্রাকশন দিচ্ছিল কখন কি করতে হবে বা কোথায় বিদ্রোহীরা লুকিয়ে রয়েছে। এবার সকল বিদ্রোহীরা একযোগে অ্যানেক্সের কম্পার্টমেন্টগুলোতে হামলা করে বসে। তারা একের পর এক গ্রেনেড নিক্ষেপ করে কম্পার্টমেন্টগুলো কাঁপিয়ে দিচ্ছিল। এর সাথে লাগাতার AK-47 দিয়ে বৃষ্টির মতো গুলি বর্ষণ হচ্ছে। টাইরন এবং জ্যাকরা কোন রকমের ব্যাকআপ নিয়ে এক এক করে বিদ্রোহীদের খতম করে দিচ্ছে। অ্যাকচুয়ালি চারিদিকে অন্ধকার থাকার জন্য বিদ্রোহীরা কোনোভাবে পেরে উঠছিল না। টাওয়ার অন থেকে বুন তাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিদ্রোহীদের হেডশট দিচ্ছিল, কিন্তু তার পাশে বিদ্রোহীদের মুহুর্মুহু অ্যাটাকের ফলে একটা গুলি এসে টায়রনের মাথায় লাগে। তবে সৌভাগ্যবশত তার মাথায় লেভেল 4 এর হেলমেট থাকার জন্য এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। বিল্ডিং ডি থেকে টিক যখন শুট করছিল তখন বিদ্রোহীদের ছোড়া একটা গুলি এসে তার বুকে লাগে।
কিন্তু তার বুকেও লেভেল 4-এ বেস্ট থাকার জন্য প্রাণের রক্ষা পায়। এবার টাইরনদের টিমের বাকি সবাই M4A1 অ্যাসাল্ট রাইফেল দিয়ে বিদ্রোহীদের লাগাতার শুট করে 30 জনকে মেরে ফেলে বাকিরা ভয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। মানে আগে নিজে বাঁচে, পরে অন্যকে সময় নিয়ে মারা যাবে। রাত 1:02 জিলিয়ান স্থানীয় মিত্রবাহিনীকে কল করে ফোনটা আমালকে দিয়ে জানায় তাদেরকে কিছু লোক পাঠাতে বলো, এর বিনিময়ে তারা যত টাকা চায় তত টাকায় দেওয়া হবে। যথারীতি আমাল লিবিয়ান ভাষায় এই কথাগুলো বললে সেখান থেকে জানানো হয় তারা টিম নিয়ে খুব শীঘ্রই পৌঁছে যাবে। এদিকে ট্রিপলি থেকে যে স্কোয়াড আসছিল তারা কোনো একটা সমস্যার জন্য এয়ারপোর্টে আটকে পড়েছে, মানে তারা এখন কোনোভাবেই অ্যানেক্সকে সাহায্য করতে পারবে না। এরপর রাত 2:30 উইলিয়ান এসেছে বোনের জন্য কিছু খাবার আর ড্রিঙ্কস নিয়ে। উইলিয়ান জানায় তোমরা আর কতক্ষণ বিদ্রোহীদের আটকে রাখতে পারবে। বোন বলে সম্ভবত আর বেশি সময় তাদেরকে আটকে রাখা সম্ভব হবে না, আমাদের অস্ত্র গোলাবারুদ শেষের দিকে। যদি আমাদের কাছে যথেষ্ট অস্ত্র থাকতো তাহলে হয়তোবা তাদেরকে আটকাতে পারতাম। তুমি নিজে এবং সবাইকে পরিবারের সাথে কথা বলতে বলো, এটাই হয়তো শেষ সুযোগ। এরপরে আমরা বিদ্রোহীদের হাতে মারাও পড়তে পারি। তাদের অপর পাশে আমাল ট্যান্টোকে জানায় আমার কাজিন ফোন করে দ্রুত এখান থেকে চলে যেতে বলল, কারণ আর কিছুক্ষণ থাকলে তোমাদের সাথে আমাকেও মরতে হবে। ট্যান্টো জানায় তুমি আমাদের জন্য অনেক কাজ করেছো, এবার তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। তবে আমাল জানায় সে বাঁচতে সবাইকে নিয়ে বাঁচবে, আর মরলে সবার সাথে মরবে, কিন্তু সে কুকুরের মতো পালিয়ে যাবে না। রাত 2:45 চিপ ড্রোনের মাধ্যমে বিদ্রোহীদেরকে আসতে দেখে টাইরনদেরকে জানিয়ে দেয়। চিপ বলে পার্কিং লট এবং জম্বিল্যান্ডে এবার আরও বেশি পরিমাণে বিদ্রোহী দেখা যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছে আরপিজি এবং গ্রেনেড দেখতে পাচ্ছি। তোমরা সবাই প্রস্তুতি নাও নতুন করে বিয়ের ফটকা ফোটানোর জন্য। এবার টাইরনরা যখন তাদের উপর নজর রাখছিল তখনই বিদ্রোহীরা তাদের উপরে মিসাইল এবং গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে পুরো কম্পার্টমেন্ট তছনছ হয়ে যায়। চিপ জানায় তোমরা কি মেয়ে পক্ষ নাকি চুপ করে বসে আছো? তারা যদি আরপিজি লঞ্চ করে তোমরাও তাদের বিরুদ্ধে শুট করে প্রতিরোধ গড়ে তোলো। চিফের কথা শোনা মাত্রই টাইরনরা পুরোদমে বিদ্রোহীদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা M4A1 অ্যাসাল্ট রাইফেল দিয়ে শুট করে তাদেরকে ঝালাপালা করে দিচ্ছিল। লাগাতার গুলি বর্ষণের ফলে বিদ্রোহীরা নিজেদের গ্রেনেড দিয়ে নিজেরা ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। তাদের মধ্যে যুদ্ধ চলার এক পর্যায়ে টাইরন সবাইকে একটা গাড়িতে শুট করতে বলে। অ্যাকচুয়ালি সেই গাড়িতে একটা বোমা রাখা ছিল যেটা অ্যানেক্সে নিক্ষেপ করা হবে, কিন্তু বিদ্রোহীরা বোমাটা অ্যানেক্সে নিক্ষেপ করার আগে টাইরনদের মুহুর্মুহু গুলি বর্ষণের ফলে গাড়িটা ব্লাস্ট করে 10 জন বিদ্রোহী মারা যায়। এখন এই বিশাল একটির ব্লাস্ট দেখে বাকি বিদ্রোহীরা পালাতে শুরু করে, কিন্তু জ্যাক এবং টাইরনরা তাদের পিছনে থেকে বড়িসর দিয়ে এক একে সবাইকে নক করে দেয়। বর্তমানে বিপদ অনেকটা কেটে গিয়েছে, কিন্তু সকাল না হওয়া পর্যন্ত কোনোভাবেই শঙ্কামুক্ত হওয়া বলা যাচ্ছে না। কেবল সূর্য উঠলেই তাদের উপর থেকে বিপদ কেটে যাবে। কম্পার্টমেন্টের ভিতর থেকে সকল হেডকোয়ার্টারের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু এই মুহূর্তে তাদেরকে বাঁচানোর জন্য কোনো টিমে আসতে রাজি না। জিলেন বুঝতে পারছিল না যে তারা কিভাবে এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচাবে। ভোর 4:28 জ্যাকরা সবাই ক্লান্ত, তাদের লম্বা একটা ঘুমের প্রয়োজন, কিন্তু বিদ্রোহীরা আবারও অ্যাটাক করতে পারে এই ভয়ে তারা কোনোভাবেই ঘুমাতে পারছে না। জ্যাক টাইরনকে জানে আমার বউ আমাকে এখানে আসতে মানা করেছিল, আমি এক প্রকার জোর করে এখানে এসেছি। তারা তো জানতে পারবো না যে আমি ঠিক কিভাবে মারা যাব। প্রতিবারই আমি যখন বাড়িতে যাই তখন ঠিক করে জিআরএসের চাকরিতে আর ফেরত আসবো না, কিন্তু কোনো এক অজানা কারণে পরিবারকে রেখে এখানে আসতে হয়। আমি কখনোই এই চাকরিটা করতে চাই না, তবে কেন যে করছি নিজেও জানি না। আজকে নিজেকে বড্ড ক্লান্ত লাগছে, মনে হচ্ছে আমার এখানে থাকা উচিত হয়নি। তার কষ্টের কথা শুনে টাইরন জানায় যোদ্ধাদের জীবনে কোনো রেস্ট নেই, তাদেরকে এই কষ্টদায়ক কাজটা করতেই হবে। জ্যাক বলে আমার প্রেগনেন্ট, আমি চাই না যে আমার বাচ্চাকে অন্য কেউ মানুষ করুক। আমার এখানে কোনোভাবে থাকাটা উচিত হয়নি। আমি শেষবারের মতো তাদেরকে বলতে পারবো না যে তাদেরকে কতটা ভালোবাসি। টাইরন বলে শোনো জ্যাক, টেনশন নিও না, আমরা অবশ্যই সেফলি বাড়ি ফিরে যাব। সে যখন এই কথাগুলো বলছিল তখন তার চোখে মুখে এক রাশ কষ্টের ছাপ লক্ষ্য করি। সেও জ্যাকের মতো এখানে মরতে চায় না। টাইরনও চায় নিজের শেষ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে। এই সময় চিপ সবাইকে জানায় অ্যাম্বাসেডর স্মিথের লাশ পাওয়া গিয়েছে, মৃত্যুর কারণ হচ্ছে আগুনের ধোঁয়া। চিপের কথা শুনে ট্যান্টো জানায় আমরা আর কিছুটা সময় আগে অ্যাম্বাসিতে যেতে পারলে তাকে বাঁচাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। ভোর 5:23 ট্রিপলি অ্যাম্বাসির গ্লেন অ্যানেক্সে ফোন করে জানায় তারা রাস্তা হারিয়ে ফেলেছে। তারা ঠিক বুঝতে পারছে না যে কিভাবে তারা অ্যানেক্সে পৌঁছাবে। তখনই টিক জানায় আকাশে আমি লেজার লাইট জ্বালাচ্ছি, সেটা ফলো করলে আমাদের কাছে পৌঁছাতে পারবে। যথারীতি গ্লেন তার টিম নিয়ে লেজার লাইট ফলো করে সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে ট্যান্টো লক্ষ্য করে যে একটা গাড়ি এসে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে কম্পার্টমেন্টের কোঅর্ডিনেট নিয়ে যাচ্ছে, যেটা দেখতে পেয়ে টাইরন জানায় সম্ভবত তারা দূর থেকে আমাদের উপরে অ্যাটাক করবে। ভোর 6:01 গ্লেন তার গাড়িবহর শোর টিম নিয়ে হাজির। তাদেরকে দেখতে পেয়ে টাইরন এবং জ্যাকরা খানিকটা স্বস্তি ফিরে পায়। যাক, এবার তাহলে বিদ্রোহীদের হাত থেকে বাঁচা গেল। এই সময় আচমকা তারা কিছু বোঝার আগে একের পর এক দূর থেকে মর্টার নিক্ষেপ করা হয়। প্রথম মর্টার বোনের কাছে পড়ে তার শরীর থেকে হাত আলাদা হয়ে যায়। এরপরে আবারও মর্টার নিক্ষেপ করা হলে সেটা গিয়ে ডেভের কাছে পড়ে। এই ঘটনায় সে একটা বিল্ডিং নিচে পড়ে প্রচন্ড আহত হয়। জেসিমে বাকি মেম্বাররা ঠিক বুঝতে পারছিল না যে কই থেকে শুট করা হচ্ছে। এবার তারা কিছু বুঝার আগে পরপর আরও 2টা মর্টার নিক্ষেপ করা হলে সেগুলো সরাসরি টাইরন এবং গ্লেনকে আঘাত করে। আর স্বাভাবিকভাবেই মর্টার আঘাত করা মানে নির্ঘাত মৃত্যু।
মর্টার শিল নিক্ষেপ করা বন্ধ হলে জ্যাক, ডেভ এবং বোনকে উদ্ধার করে নিজের কম্পার্টমেন্টে পাঠিয়ে দেয় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর বাকি টায়রন এবং গ্লেনের মৃত বডি দেখে জ্যাক কান্নায় ভেঙে পড়ে। সে কোনোভাবেই টায়রনের মৃত্যু মানতে পারছিল না। তাদের এই দুঃখের সময় দুঃখ আরও বাড়ি দিয়ে ট্যান্টো সবাইকে জানায় 40 থেকে 50টা গাড়ি আসছে তাদেরকে অ্যাটাক করার জন্য। তার কথা শুনে সবাই বুঝে যায় শেষ, আর রক্ষা নেই, এখন আর কোনোভাবে তারা বেঁচে ফিরতে পারবে না। জেএস টিমের সকল সদস্য হেলমেট ফেলে দিয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে। ট্যান্টো হাল ছেড়ে দিয়ে কোনো রকমে তার বন্দুক ধরে রেখেছে। সে লক্ষ্য করে যে বাইরে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তারা শুট করছে না দেখে তার মনে হয় এরা মিত্র বাহিনীর লোক। ট্যান্টো এবার পিস সাইন দেখালে তারাও তাল মিলিয়ে জানায়, আমরা তোমাদেরকে সাহায্য করতে এসেছি। ট্যান্টো এই ঘটনা টিম মেম্বারদের জানালে সবাই কান্নায় ভেঙে পড়ে। এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এটা হচ্ছে বেঁচে ফেরার খুশির কান্না। তারা ভেবেছিল আজকে হয়তো সবাইকে মরতে হবে, ইতিহাসের পাতা থেকে তারা চিরতরে মুছে যাবে, কিন্তু ভাগ্য তাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে নতুন করে ইতিহাস তৈরি করার। ভোর 6:23 মিত্রবাহিনীর লোকেরা সবাইকে গাড়িতে করে সেফ স্থানে নিয়ে যায়। আর তার পাশে আমরা গ্লেন এবং টায়রনের নিথর বডি দেখতে পাই। তাদের ইচ্ছে ছিল যুদ্ধ শেষ করে বাড়ি ফিরে যাবে, কিন্তু সে সুযোগটা আর হলো না। শেষবারের মতো তারা যে পরিবারকে ফোন দিবে তারও সুযোগ নেই। তাদের অপর পাশে জম্বিল্যান্ডে বিদ্রোহীদের ফ্যামিলিকে দেখতে পাই, যারা তাদের প্রিয়জনদের লাশ বুকে নিয়ে কান্নায় ফেটে পড়ছে। হোক সে বিদ্রোহী হোক সে আমেরিকান, মানুষ মারা গেলে তো প্রিয়জনরা কান্না করবে, এটাই প্রকৃতির নিয়ম। পরিশেষে বলতে হয় যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না, যুদ্ধ সবসময় মানুষকে এক অশান্তির দাবানলে নিক্ষেপ করে। মুভিটা 2012 সালে লিবিয়ার সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আর যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের পরিচয় তুলে ধরা হয়। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা যুদ্ধ শেষ করে চাকরি থেকে রিটায়ার করে, তারা আর চাকরি কন্টিনিউ করেনি। পরিশেষে একটা কথা, যুদ্ধ কখনোই শান্তি স্থাপন করতে পারে না। আমরা চাইব বিশ্বে যেন আর কোন প্রকার মর্মান্তিক যুদ্ধ সংঘটিত না হয়। একটা প্রশ্ন থেকে গেল সবার মনে, হঠাৎ লিবিয়ান বিদ্রোহীরা কেন অ্যাম্বাসিতে আক্রমণ করলো? যদিও কেন আক্রমণ করলো, কি জন্য আক্রমণ করলো, এই বিষয়টা আসলে ক্লিয়ার না। তবে মুভিতে দেখানো একটা নিউজ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য আমেরিকান অ্যাম্বাসির উপরে আক্রমণ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকা একটা অ্যামেচার টাইপের ফিল্ম তৈরি করেছে, যেটাতে আবার আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে। তার জন্য লিবিয়ান বাহিনী আমেরিকান অ্যাম্বাসিডারের উপরে আক্রমণ করেছে। যদিও এই বিষয়টা ক্লিয়ার না এবং আমরা জাস্ট একটা নিউজের আইডিয়া থেকে বলছি। যদি কেউ এই বিষয়টা প্রপারলি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল কেন আমেরিকান অ্যাম্বাসিতে হামলা করা হলো। সো এই ছিল আজকের মুভির ফুল এক্সপ্লানেশন। ভিডিও বা মুভির বিষয়ে কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।